হ্যালো ভিউয়ার্স, স্টাডি সেন্টার বিডিএর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদ হাসান শাকিল আপনাদেরকে জানাই স্বাগত। তো আসুন আজ আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনার ব্যাংক বলুন, বিসিএস বলুন এবং যে কোনো চাকরির পরীক্ষা থেকে কোশ্চেন হয়ে থাকে এবং তুলনামূলক এখান থেকে আমরা কিন্তু ভুল করে থাকি। তো আজকে আমার এই ভিডিওর পর আপনারা ইনশাল্লাহ আর এখান থেকে আর আপনাদের কোনো কোশ্চেন ভুল হবে না। তো অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কিছু এক্সেপশনাল রুলসও কিন্তু পরে আসে। তো ছোট্ট একটি কথা বলি, আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন দেখি ক্লজেস। এ ক্লজ মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট, যার একটি অবজেক্ট থাকবে, অ্যান্ড ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব কিন্তু থাকতে হবে। এখন ফাইনাইট ভার্ব কাকে বলে এটা কিন্তু আমরা জানি, অবশ্যই আমি পরে ডিটেইলস আলোচনা করব। তো ফাইনাইট ভার্ব ছোট্ট কথা শুনে রাখুন। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায়, এটি কিন্তু ফাইনাইট ভার্ব। পরে আমি ডিটেইলস আলোচনায় যাব। এখন আসুন ভার্বকে আমি দুই ভাগে দেখুন ভার্বকে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব, দুই নাম্বার নন ফাইনাইট ভার্ব। আবার দেখুন ফাইনাইট ভার্বকে আপনি দুই ভাগে ভাগ করছেন, অক্সিলারি বা হেল্পিং ভার্ব এবং মেইন বা প্রিন্সিপাল ভার্ব। এখন নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, যেমন টু প্লাস ভার্বের ভি1 বেস ফ্রম, এটা টু প্লাস ভার্বের বেস ফ্রম মানে ভি1 ভি2 ভি3 কিন্তু এই ভিডিওতে আপনারা দেখবেন। তো প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তারপর আসুন জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এবং পার্টিকেলস। এখন আপনাদের এই ভার্ব সম্পর্কে আলোচনা করার প্রথম কিন্তু একটু ভার্ব সম্পর্কে আলোচনা থাকবে, তারপর কিন্তু আপনার ক্লজে আসবে, কারণ এটুকু যদি না বোঝেন তাহলে হয়তো বা ক্লজ ওখানে আপনাদের একটু প্রবলেম হবে। এবার আসুন দেখুন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য হয় না। এখন দেখুন ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে 4টি, মানে 4টি ফাইনাইট ভার্ব চেনার উপায় হচ্ছে 4টি। ভি1 বলতে ভার্বের বেস ফর্ম, ভি2 বলতে পাস্ট ফর্ম, এভাবে কিন্তু আপনারা বুঝে নেবেন এগুলো। ভি1 থাকবে, 2 ভি প্লাস এস বাই এস যোগ থাকবে, মানে ভার্বের সাথে এস বাই এস যোগ থাকতে পারে। তারপর 3 নেক্সট ভি2 পাস্ট ফর্ম, ভি2 বলতে পাস্ট ফর্ম। নেক্সট অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এই চারটা যদি আপনার থাকে তাহলে বোঝা যাবে ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আসুন দেখি, আমি 4টা সেন্টেন্স দিয়েছি আপনাদের, এই 4টা সেন্টেন্স যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে। দেখুন 1 নম্বর বলছে হ্যামলেট ইজ এ প্লে। এই যে দেখেন ইজ এর নিচে দাগ দেওয়া আছে, তাহলে ইজ এখানে দেখেন ইজ হচ্ছে এই দেখেন বেস ফর্ম, তাহলে এই হ্যামলেট ইজ এ প্লে এটা হচ্ছে তাহলে ফাইনাইট ভার্ব ইজ। নেক্সট আসুন ম্যাকবেথ কিল্ড ডানকান। তাহলে দেখুন কিল্ড আছে, কিল্ড হচ্ছে বলতে আপনার যাচ্ছে এই যে ভি2 তে পাস্ট ফর্ম আছে কিল্ড, এটা ফাইনাইট ভার্ব। নেক্সট লেডি ম্যাকবেথ লাভস পাওয়ার, দেখেন লাভস আছে মানে ভার্বের সাথে এই যে দেখেন এস বাই এস যোগ আছে, তার মানে এস আছে এখানে যোগ, এই যে দেখেন ভার্ব প্লাস এস বাই এস যোগ হবে। নেক্সট দেখেন নেক্সট আই অ্যাম ডুইং ইট, এখানে দেখেন অক্সিলারি ভার্ব আছে আর পরে ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে এখানে সহজেই আপনারা বুঝছেন। দেখেন অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এই 4 প্রকার 1 2 3 4 এটা যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে নেক্সট। এবার আসুন আমরা দেখি নন ফাইনাইট ভার্ব কি। দেখুন যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এই ভার্ব ছাড়াও বাক্য হয়, আমরা জানি ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না, কিন্তু নন ফাইনাইট ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয়। এখন দেখুন চেনার উপায়, মানে নন ফাইনাইট ভার্ব কিভাবে চিনবেন। আমি কিন্তু গতবার মানে ফাইনাইট ভার্বে কিন্তু 1 2 3 4 5 এইভাবে কিন্তু সিরিয়াল দিয়ে লিখছিলাম, কিন্তু এবার আমি দাগ দিয়ে লিখছি। দেখুন যদি থাকে 2 প্লাস ভি1 থাকে ভার্বের, অথবা যদি থাকে ভি প্লাস আইএনজি মানে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তারপরে থাকতে পারে ভি3 থাকতে পারে আপনার, তারপরে অথবা হ্যাভিং প্লাস ভি3 কিন্তু থাকতে পারে। এইগুলো যদি থাকে তাহলে বাক্যের মধ্যে যদি থাকে তাহলে বুঝবেন ওই ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন দেখুন আপনাদের আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। দেখুন 1 নাম্বার লেডি ম্যাকবেথ লাভস পাওয়ার টু ইউজ ইট। দেখেন
ইউজ, এই যে টু আছে আর ভার্বের ভি1, ইউজ হচ্ছে ভি1, এই জন্য টু প্লাস ইউজ, এই যে দেখেন। তাহলে এটা আমরা অবশ্যই বুঝতে পারছি কি এটা আপনার হবে নন ফাইনাইট ভার্ব। ওকে, এবার আসুন নেক্সট, আই অ্যাম ডুইং ইট আফটার ডুইং মাই হোমওয়ার্ক। দেখুন এখানে আপনার কি হবে, ভার্ব প্লাস আইএনজি যোগ, এই যে দেখেন ভার্ব ছিল ডু, এর সাথে আইএনজি যোগ করছেন, তাহলে এটা হচ্ছে কি আফটার হ্যাভিং ফিনিশড মাই ডিনার আই হ্যাভ হ্যাভিং মাই ক্লাসেস। দেখেন এখানে কি ছিল, হ্যাভিং এবং ভার্বের ভি3, এই যে দেখেন হ্যাভিং আছে এবং ভার্বের ভি3 আছে, তাহলে অবশ্যই আপনারা এটি বুঝতে পারছেন কি নন ফাইনাইট কিন্তু ভার্ব হবে। এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব দেখি। এবার কিন্তু আমাদের মেন আলোচনার ভিতর আমরা কিন্তু চলে আসতেছি। দেখেন বাক্যে একটি ফাইনাইট ভার্ব থাকলে সে বাক্যটি সিম্পল, আর হচ্ছে একাধিক যদি থাকে তাহলে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স হবে। এখন দেখুন ক্লজ হচ্ছে তিন প্রকার। এক নাম্বার কোঅর্ডিনেট ক্লজ, দুই নাম্বার সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট। দেখুন আমি এই যে দাগ দিয়েছি না, এগুলো কিন্তু অথবা বা লেখা থাকবে, কিন্তু এইগুলো দাগ যেগুলো আমি দিয়েছি সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট, সাবঅর্ডিনেট ক্লজ অথবা বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখুন প্রিন্সিপাল ক্লজ, মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন দেখুন আপনার এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়, নাউন ক্লজ বা নমিনাল, নাউন বা নমিনাল, আর অ্যাডজেক্টিভ এডিজে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ, আর তিন নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল। দেখুন ক্লজ মার্কার গুলো আপনারা মনে রাখবেন এইভাবে, ফান বয়েজ, এই ফান বয়েজ যদি আপনারা মনে রাখতে পারেন এগুলো ক্লজ মার্কার। দেখুন এফ, ফানের এফ হচ্ছে ফর, এ এন্ড, এন নর, বি বাট, ও অর, ওয়াই ইয়েট, এস সো, এগুলোকে বলা হয় ক্লজ মার্কার। এবার আসেন কোঅর্ডিনেট ক্লজ। বাক্যে যদি ক্লজ মার্কার হিসেবে ফান বয়েজ ব্যবহৃত হয় সেটি হবে কোঅর্ডিনেট ক্লজ, এবং বাক্য হিসেবে বাক্যটি হবে কম্পাউন্ড হবে। এখন দেখুন আপনাদের আমি উদাহরণ দেখিয়েছি, হি ওয়ার্কড হার্ড সো হি পাস্ট। দেখেন এখানে আছে এইটুকু, তাহলে কি হবে কোঅর্ডিনেট ক্লজ। এখন দেখুন আপনাদের সো আছে এখানে, এই যে সো দেখুন তো কোথায়, এই যে এস ছিল সো, তাহলে এই যে আপনার সো কিন্তু আছে। তাহলে দেখুন ক্লজ মার্কার এখানে কিন্তু ইউজ হয়েছে, এই সো হি পাস্ট, এর জন্য এটি হবে কি কোঅর্ডিনেট ক্লজ। ওকে, আমি কিন্তু নিচে দেখুন আন্ডারলাইন করে দিয়েছি। এবার নেক্সট আসুন, আই লাভড হিম ইয়েট হি রেসপেক্টেড মি। দেখুন এখানে কিন্তু ইয়েট আছে, দেখেন তো ইয়েট আছে কোথায়, ওয়াই তাহলে কোথায় ইয়েট, এই যে দেখুন ইয়েট। তাহলে এখানে সহজেই বোঝা যাচ্ছে, না আন্ডারলাইন করে দিয়েছি, ইয়েট হি রেসপেক্টেড মি, এই যে ইয়েট আছে, তাহলে এটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। আসুন এবার আমরা দেখি সাবঅর্ডিনেট ক্লজ। ফান বয়েজ বাদে অন্য যে কোনো ক্লজ মার্কার, ফান বয়েজ তো আমরা আগে দেখছি কোনগুলো, তাহলে অন্য যে কোনো ক্লজ মার্কার যেমন হু, হুইচ, হোম, হোয়াই, হোয়ার, হোয়েন, হোয়াইল, হাউ, এক কথায় ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো, দ্যাট, সো দ্যাট, দেন, সো ডট ডট দ্যাট, সো ডট ডট অ্যাজ ডট ডট অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, বিকজ, as far as, before, after, although, though, although এটি হচ্ছে though, although, even though, till, until, unless ইত্যাদি যদি বাক্যে ব্যবহৃত হয় তবে সেটি হবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখুন ক্লজ যদি দুইটা থাকে তাহলে দেখুন ক্লজ মার্কার এর ডান পাশে লেগে থাকে যে ক্লজটি সেটি হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং অপরটি হবে প্রিন্সিপাল ক্লজ। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, এটা আপনারা দেখবেন, বারবার দেখবেন। তাহলে দেখুন বলছে কি ডান পাশে ক্লজ মার্কারের ডান পাশে লেগে, আপনি দেখুন আপনার একটা উদাহরণ দেখুন, উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন বলছে ম্যাকবেথ ফেইলড ইন লাইফ বিকজ, এই বিকজ কিন্তু ক্লজ মার্কার, দেখেন বিকজ ক্লজ মার্কার, এই যে বিকজ। এবারে ক্লজ মার্কারের ডান পাশে লেগে থাকে, আপনারা দেখুন ডান বাম কোন দিকে, এইদিকে ডান এইদিকে যদি বাম হয় তাহলে দেখুন এই বিকজ এর সাথে কিন্তু লেগে থাকবে ডান দিকে, এই যে বলছে ডান পাশে লেগে থাকে। দেখেন হি ওয়াজ ওভার অ্যাম্বিশিয়াস, এটা কিন্তু ডান পাশে লেগে আছে, এই জন্য এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ এবং অপরটি
প্রিন্সিপাল ক্লজ হবে এবং বাম পাশে যেটি আপনার আছে এটি হবে প্রিন্সিপাল ক্লজ। আসুন দেখুন এই দুইটা আপনাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দুইটা হচ্ছে এক্সেপশনাল বলা যায়। দেখুন বলছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দেখেন দাগ দেওয়া আছে হি ইজ অনেস্ট, এইটুকু যদি দাগ দেওয়া থাকে তাহলে এটা হবে পিসি। পিসি বলতে প্রিন্সিপাল ক্লজ হবে। কিন্তু দেখুন এই বাট সহ যদি দাগ থাকে, কিন্তু বাট সহ দাগ দেওয়া থাকলে কোঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে দেখুন এই যে বাট সহ যদি আপনার দাগটা যদি থাকে, এইটা সহ যদি আপনার না হয়, মানে এটা সহ যদি আপনার দাগটা দেওয়া হয়ে থাকে, তখন কিন্তু এটা আপনার হয়ে যাবে কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ কিন্তু তখন হয়ে যাবে। ওকে, এবার আসুন দেখুন দেয়ার ইজ নান বাট লাভস হিজ মাদার। দেখুন আপনারা কিন্তু জানেন বাট যদি থাকে, বাট থাকলে কি হয়? সেই সেন্টেন্স হয় কিন্তু কম্পাউন্ড, তাই না? তাহলে এখানে দেখুন এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? দেখুন এখানে বাট রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, তাই এটা ব্যতিক্রম নিয়ম, তাই এটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে অ্যাকচুয়ালি এটা কি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এই বাটটা। আসুন এবার আমরা দেখি নাউন ক্লজ। যে ক্লজ নাউনের কাজ করে তাকে নাউন ক্লজ বলে। নাউন যেসব জায়গায় বসে নাউন ক্লজও সেসব জায়গায় বসে। এখন দেখুন নাউন ক্লজ তাহলে কিভাবে আমরা দেখবো, চিনবো? দেখেন বলছে যে সব সাবঅর্ডিনেট ক্লজ, মানে যে সাবঅর্ডিনেট ক্লজটি ইট দ্বারা রিপ্লেস করা যায় তা নাউন ক্লজ। মানে যে সাবঅর্ডিনেট ক্লজটি আপনার ইট দ্বারা রিপ্লেস করা যায়। দেখুন উদাহরণ দিলে আপনারা কিন্তু বুঝে যাবেন। দেখেন এক নাম্বার আই নো হোয়ার হি লিভস। দেখেন হোয়ার হি লিভস এটাকে আন্ডারলাইন করা আছে। দেখেন এই হোয়ার হি লিভস এর জায়গায় আপনি ইট বসান তো, আইটি ইট। তাহলে দেখেন মনে করেন হোয়ার হি লিভস কিন্তু নাই, তাহলে দেখেন আই নো ইট, তাহলে কিন্তু দেখেন বাক্যটি হচ্ছে কিন্তু আই নো ইট। তাহলে দেখুন আপনি যদি হোয়ার হি লিভস এর জায়গায় ইট বসান তাহলে বাক্যটি সম্পূর্ণ হচ্ছে, মানে ইট দ্বারা রিপ্লেস করা কিন্তু যাচ্ছে বাক্যটি, তাহলে এটা হবে কি নাউন ক্লজ হবে। অনুরূপভাবে সেম দেখেন দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। দেখেন তো ইট ইজ নোন টু মি, এটা যদি আপনি এই এল দূর পর্যন্ত করেন দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, তাহলে এটা আপনি কি হবে দেখুন, অবশ্যই এখানে আপনি বুঝতে পারছেন যে এই দ্যাট হি ইজ অনেস্ট এই জায়গাটুকু যদি আপনি ইট বসান তাহলে কি হয়? দেখেন ইট ইজ নোন টু মি, তাই না? তাহলে এর পরিবর্তে আপনি ইট বসান, ইট বসাইলে কিন্তু আপনার সেন্টেন্সটি কিন্তু মিলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এবার আসুন 3 নাম্বার হোয়াট হি সেইড ওয়াজ ট্রু। দেখেন এইটুকুর পরিবর্তে আপনি তাহলে ইট বসান, ইট বসালে কি হয়? ইট ওয়াজ ট্রু। দেখেন সেন্টেন্সটি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজটি ইট দ্বারা রিপ্লেস করা যায় তা হচ্ছে নাউন ক্লজ, আর ইট দ্বারা যদি রিপ্লেস না করা যায় তাহলে নাউন ক্লজ হবে না। দেখুন আপনাদের একটা উদাহরণ আমি দিয়েছি, আই নো দি প্লেস হোয়ার হি লিভস। দেখুন তো এই হোয়ার হি লিভস এর জায়গায় আপনি ইট বসান, ইট বসালে দেখেন হয় কিনা? তাহলে হচ্ছে কি দেখেন আই নো দি প্লেস ইট, এটা কি হলো কোনো সেন্টেন্স? আই নো দি প্লেস ইট এটা কিন্তু হচ্ছে না, তাহলে এটা নাউন ক্লজ হবে না। ওকে, দেখুন আই নো দি প্লেস ইট বসাতে হবে, কিন্তু আপনারা ইট বসাবেন। তাহলে অবশ্যই আমি আশা করি নাউন ক্লজ আজ থেকে আপনাদের আর। এবার আসুন আমরা দেখি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। যে ক্লজ অ্যাডজেক্টিভ এর কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ যে সকল জায়গায় বসে অ্যাডজেক্টিভ ক্লজও সে সকল জায়গায় বসবে। এখন দেখুন ইট দ্বারা রিপ্লেস করা গেলে আমরা জানি নাউন ক্লজ হবে, তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে। তাহলে আমরা দেখি এবার আগে দেখুন নাউন অথবা প্রোনাউন প্লাস রিলেটিভ প্রোনাউন, মানে রিলেটিভ প্রোনাউন এর পূর্বে যদি নাউন অথবা প্রোনাউন থাকে এটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখন রিলেটিভ প্রোনাউন হচ্ছে ডাব্লিউএস যে ওয়ার্ড ও দ্যাট থাকতে হবে। এখন দেখুন রিলেটিভ প্রোনাউন এর আগে বা পূর্বে যেটি থাকে সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের ব্যাখ্যা প্রদান করে, পরিচয় প্রদান করে, ব্যাখ্যা প্রদান করে। এখন দেখুন আপনারা একটা উদাহরণের মাধ্যমে দেখুন ঢাকা ইজ দি প্লেস হোয়ার আই বিলং টু। প্রথম আপনার টার্গেট থাকবে যে ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা। তো দেখুন আপনারা এখানে ইট বসান, ঢাকা ইজ দি প্লেস, এইটুকুর পরিবর্তে যদি ইট যদি বসান হয় ঢাকা ইজ দি প্লেস ইট, এটা কিন্তু হলো না বাক্য। তাহলে আপনার ইট কিন্তু বসা,
তাহলে হচ্ছে না, তাহলে এটা অবশ্যই নাউন ক্লজ হবে না। এখন আপনি দেখুন এই যে হোয়ার আছে, দেখুন ডাব্লিউএইচ এর মধ্যে কিন্তু পড়ে, তার আগে আপনি দেখুন তো দি প্লেস, এই যে প্লেস আছে, দেখেন প্লেস আছে, তাহলে দেখুন নাউন কিন্তু, প্লেস কিন্তু কি নাউন, জায়গা। তাহলে দেখুন হোয়ার এর পূর্বে মানে রিলেটিভ প্রোনাউন এর পূর্বে নাউন এবং প্রোনাউন আছে, দেখেন নাউন আছে এখানে প্লেস, তাহলে এটা আমরা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ক্লজ। এখন দেখুন আরেকটি উদাহরণের মাধ্যমে আপনাদের দেখিয়েছি আমি, ক্লিয়ার হয়ে যাবেন। এটা বলছে ইউ মে গো হোয়ার ইউ লাইক, দেখেন এখানে তো হোয়ার এর পূর্বে কোনো কিন্তু নাউন প্রোনাউন নাই, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ আর হবে না। দেখুন আপনারা প্রথমটি ছিল কি হোয়ার এর পূর্বে দেখুন নাউন ছিল, তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে, আর যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা। আসুন এবার আমরা দেখি অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ক্লজ অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। অ্যাডভার্ব যেখানে বসে অ্যাডভার্বিয়াল ক্লজও সেখানে বসে। আপনারা এই যে ক্লজ মার্কার যেগুলো অ্যাডভার্বিয়ালের জন্য ব্যবহার করা হয় সেগুলো দেখুন, সহজ ভাষায় হোয়াইল, ওএসটি, বাবা, আনটিল, ইফ এবং সব কন্ডিশনাল যেগুলো আছে এইগুলো কিন্তু দেখুন হোয়াইল আছে। এবার শুনুন ওএসটি, ওতে দেখুন কি হয়, ওতে হচ্ছে অফেন, আর এস তে হবে সিন্স হতে পারে, সো দ্যাট হতে পারে, সো ডট 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 অ্যাজ হতে পারে। তারপর দেখেন আছে টি আছে, টি হচ্ছে দো, অল দো, ইভেন দো, টিল, এগুলো কিন্তু থাকতে পারে। সংক্ষেপে আমি লিখছি ওএসটি। এবার দেখুন বাবা, বাবাতে দেখুন কি হয়, বি তে হচ্ছে বিফোর, এ তে হচ্ছে আফটার, বি তারপর আছে বিকজ, তারপর এ তে হচ্ছে অ্যাজ, এবং তারপর আপনার আনটিল এবং ইফ তো আছে। দেখুন যে ক্লজটি ইফ দ্বারা রিপ্লেস করা যায় না এবং রিলেটিভ প্রোনাউন এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না সেটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা জানি কি যে ইট দ্বারা রিপ্লেস করা গেলে নাউন ক্লজ হবে, আর অ্যান্টিসিডেন্ট থাকলে সেটি কি হবে, সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আর দুইটা যদি না থাকে তাহলে এবার দেখুন উদাহরণ দেখুন, হোয়াইল আই ওয়াজ ডুইং দি প্রিভিয়াস ক্লাস, দাগ আছে, আই লার্নড অ্যাবাউট দি ক্লাস, দেখুন এখানে হোয়াইল আছে কিন্তু এর পূর্বে দেখেন আপনি প্রথম টার্গেট কি ইট দ্বারা রিপ্লেস করুন, কোনো কিন্তু সুযোগ নাই, তাহলে হবে না। তারপর দেখেন এর পূর্বে অ্যান্টিসিডেন্ট, দেখেন অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন হোয়াইল এর পূর্বে অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে অবশ্যই এটা হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আসেন ইফ ইউ রিড ইউ উইল বি এ বিসিএস ক্যাডার, দেখেন এটা কিন্তু সেম, ইফ ইউ রিড, আর আপনার ওই যে ক্লজ মার্কার যেগুলো আছে, ক্লজ মার্কার যেটা আছে হোয়াইল, ওএসটি, বাবা, আপনাদের যে ক্লজ মার্কার চেনার জন্য যেটা আমি দিয়েছি সংক্ষেপে, এটি এক্সেপশনাল 1 এবং এক্সেপশনাল 2 আমি দেখি, আর একটি এক্সেপশনাল আছে এক্সেপশনাল 3। তো দেখুন এক্সেপশনাল 1 যদি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট তারপর যদি ক্লজ থাকে তাহলে দেখুন এটা কিন্তু হবে কি নাউন ক্লজ হয়ে যাবে। কিন্তু আমরা জানি কি দ্যাট যদি থাকে তাহলে কোন ক্লজে যাবে, দ্যাট যদি থাকে অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু বাট এটা এক্সেপশনাল নিয়ম। তাহলে দেখুন আই অ্যাম গ্ল্যাড, এই যে সাবজেক্ট, বি ভার্ব আছে অ্যাম, তারপর দেখুন গ্ল্যাড অ্যাডজেক্টিভ আছে, তারপর দেখুন দ্যাট হি হ্যাজ পাসড দি এক্সামিনেশন, তাহলে দেখুন এটা হয়ে যাবে নাউন ক্লজ। যদি আপনার সাবজেক্ট বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যদি দেখেন তারপরে দ্যাট সহ যদি ক্লজ দেখেন তাহলে এটা কিন্তু হয়ে যাবে নাউন ক্লজ। ওকে, এবার আসুন এক্সেপশনাল রুলস 2, ইট দ্বারা যদি রিপ্লেস হয়ে যায়, ইট দ্বারা যদি মিলে যায়, আমরা জানি কি নাউন ক্লজ হওয়ার কথা, কিন্তু দেখুন ইট দ্বারা যদি মিলে যায় তা সত্ত্বে যদি উদ্দেশ্য বা ফলাফল বোঝায় তাহলে সে ক্লজটি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এক্ষেত্রে ক্লজ মার্কারটি দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসবে, কিন্তু ওখানে এই ক্লজটি থাকবে কি দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। যেমন দেখুন উই রিড দ্যাট উই ক্যান পাস, দেখুন তাহলে দ্যাট আছে, উই রিড দ্যাট, এখানে কিন্তু দেখুন উদ্দেশ্য এবং ফলাফল, আপনি দেখেন উই রিড ইট, আপনি যদি ইট দিয়ে বসাই দেন তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আপনার ইট দ্বারা রিপ্লেস হলে আমরা জানি কি নাউন ক্লজ হবে, কিন্তু আপনার এখানে উদ্দেশ্য বা ফলাফল যদি বোঝায় তাহলে অবশ্যই এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্সেপশনাল 3 এবং এটি আপনাদের জন্য শেষ ক্লজের, যদি হোয়ার এর পূর্বে স্থানের নামের উল্লেখ থাকে, হোয়েন এর পূর্বে যদি সময়ের উল্লেখ থাকে, হোয়াই এর পূর্বে যদি কোনো কারণের উল্লেখ থাকে, হাউ এর পূর্বে যদি ওয়ে অথবা উপায়ের উল্লেখ থাকে তবে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এগুলো যদি থাকে আপনার কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে।
এবং অন্য কোনো নাউন বা প্রোনাউন উল্লেখ থাকে তাহলে সেটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনারা যদি না বুঝে থাকেন, আপনাদের দুইটা উদাহরণ আমি দিয়েছি, উদাহরণ দুইটা দেখালে কিন্তু আপনারা বুঝবেন। তা আসুন দেখি। এক, আই উইল গো টু দি শপ হোয়ার ইউ উইল কাম। দেখেন এখানে কিন্তু হোয়ার আছে। হোয়ার বলতে কি বোঝাইছে আপনার? বলছে হোয়ার এর পূর্বে স্থান, স্থান মানে জায়গা, কোথায়, জায়গা। তাহলে দেখুন হোয়ার এর পূর্বে দেখেন কি আছে? শপ। শপ কি? দোকান, জায়গা বোঝাচ্ছে কিন্তু এটা আপনার, কিন্তু দেখেন শপ আছে এখানে। তাহলে দেখেন হোয়ার এর পূর্বে শপ আছে, তাহলে হোয়ার এর পূর্বে যদি স্থানের নামের উল্লেখ থাকে তাহলে দেখেন এটা অবশ্যই কি ক্লজ হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। এই জন্য এডিজে অ্যাডজেক্টিভ ক্লজ আমি এটা দিয়ে দিয়েছি। দেখেন এই শপ আছে কিন্তু হোয়ার নাই, অন্য কোনো কিছু যদি থাকে তাহলে এবার আসুন দেখুন। বলছে আই উইল গো টু দি শপ হোয়েন ইউ উইল কাম। দেখুন হোয়েন আছে, কিন্তু হোয়েন বলতে কি? কখন। কিন্তু আপনার হোয়েনের পূর্বে থাকার কথা ছিল কি? দেখেন হোয়েনের পূর্বে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে এই জায়গায় কিন্তু আপনার শপ না থেকে 5 বা 17 সেপ্টেম্বর এরকম কিন্তু সময়ের কোনো কিন্তু উল্লেখ যদি থাকে এখানে 5 নভেম্বর বা যাই হোক, এখানে সময়ের যদি কোনো উল্লেখ থাকে, মানে আই উইল গো টু দি শপ হোয়েন ইউ উইল কাম। দেখেন হোয়েনের পূর্বে এখানে কিন্তু শপ আছে, কিন্তু এখানে কিন্তু সময়ের উল্লেখ থাকতে হবে। দেখেন এখানে যে হোয়েন এর পূর্বে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে হোয়েন এর পূর্বে অবশ্যই এখানে সময়ের উল্লেখ থাকতে হবে। এখানে যেহেতু সময় নাই তাহলে অন্য কোনো নাউন বা প্রোনাউন উল্লেখ থাকলে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই জন্য এটা হবে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমার এই ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই আমি আশা করি আপনারা উপকৃত হবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা কোশ্চেন যে বিসিএস বলুন আর ব্যাংক বলুন আর যে কোনো চাকরির পরীক্ষায় বলুন আপনারা কিন্তু ইনশাল্লাহ কমন পাবেন এই রুলসগুলো থেকে, এবং এক্সেপশনাল রুলসগুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো আপনারা যদি অল্প একটু হলেও উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে দেখারও সুযোগ করে দিবেন। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ।